ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক সংস্কৃত ভাষা ও ব্যাকরণের 13তম ব্যাচের লেভেল 1-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের প্রথম ক্লাস। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জুয়েল চন্দ্র রায়, পেশায় একজন উপসহকারী প্রকৌশলী। এখানে 3 বছর ধরে, অর্থাৎ বেদান্ত শিক্ষা কার্যক্রমে 3 বছর ধরে শিক্ষকতা করে আসছি। লেভেল 1 এবং লেভেল 2 তে মাঝে মাঝে ক্লাস নিই। আমি লেভেল 1 এবং 2 বেদান্ত শিক্ষা কার্যক্রম থেকেই করেছি, এখান থেকেই। আবার এরপরে ভারতে স্বামী বিবেকানন্দের পৈতৃক নিবাস যে একটা অনলাইন ভিত্তিক সংস্কৃত কোর্স আছে, ওখান থেকেও পড়েছিলাম। তো আমরা প্রতিদিন, মানে প্রতি ক্লাসের পূর্বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শান্তি class with পাঠ। this class hello আপনাদের যাদের মাইক্রোফোন অন আছে, আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, ঠিক আছে, যাতে করে ক্লাসে সমস্যা না হয়। তো এখানে আমরা প্রতি ক্লাসের পূর্বে, মানে ক্লাস শুরুর সময় এই বৈদিক শান্তি মন্ত্রটা পাঠ করে ক্লাস শুরু করব। এটা আপনাদেরকে আমি ক্লাস শেষে দিয়ে দিব পিডিএফ আকারে। এটা আপনারা মুখস্থ করে নেবেন। এখানে অর্থ সহ দেয়া আছে এখানে, ঠিক আছে। এই শান্তি মন্ত্রের অর্থ হচ্ছে, পরমাত্মা আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন এবং উভয়কে তুল্যভাবে বিদ্যাফল দান করুন। আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের উভয়েরই লক্ষ্য, উভয়েরই লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, এইখানে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভের কারণে একটু হয়তো ভুল হয়েছে কোথাও, আমি এটা ঠিক করে দিব। এটা হচ্ছে উভয়কে, অর্থাৎ যিনি শিক্ষা দান করতেছেন, অর্থাৎ গুরু, এবং যিনি শিক্ষা লাভ করতেছেন শিষ্য। গুরু এবং শিষ্যের কথা বলা হয়েছে। উভয়কে সমভাবে রক্ষা করুন এবং উভয়ের বিদ্যা, লব্ধ বিদ্যা সফল হোক। এইটা আর কি এর অর্থ। তো সংস্কৃত ভাষা ও ব্যাকরণ লেভেল 1 আপনাদের এই 13তম ব্যাচ। এই কোর্সে কি কি বিষয় থাকবে, অন্তর্ভুক্ত থাকবে বা সিলেবাস, অর্থাৎ এই কোর্সে আমরা কি কি শেখাবো বা আপনারা কি কি শিখতে পারবেন, সেগুলো এখানে দেখুন। বর্ণ পরিচয় ও উচ্চারণ, পুরুষ বচন লিঙ্গ প্রকারভেদ ও ব্যবহার, শব্দরূপ ও এর ব্যবহার, ধাতু লকার ও ক্রিয়ার প্রয়োগ ও ব্যবহার, কারক বিভক্তি, সময় ও সংখ্যা পরিচিতি ও ব্যবহার, বিশেষ ও বিশেষণ সম্বন্ধ, অব্যয় প্রত্যয়ের ব্যবহার, সন্ধি, সংস্কৃত গল্প ও কথোপকথন পাঠ ও অনুবাদ। অর্থাৎ আমাদের এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এইসব বিষয় আপনাদেরকে শেখানো হবে। তো আপনারা যদি প্রতিটি ক্লাস ভালোভাবে করেন, প্রতিটি ক্লাসে উপস্থিত থাকেন, আশা করি আপনারা এই বিষয়গুলো যদি ভালোভাবে আর কি চেষ্টা করেন, চালিয়ে যান কন্টিনিউয়াসলি, তাহলে ক্লাস শেষে, অর্থাৎ কোর্স শেষে আপনারা সংস্কৃত পড়তে, লিখতে এবং বলতেও পারবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে কজন জয়েন করেছেন আজকে, বা হয়তো দু একজন হয়তো জয়েন করতে পারেননি, বা যে কজন ভর্তি হয়েছেন, তারা
আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবেন এবং ক্লাসটা নিয়মিতভাবে পড়বেন। আমাদের ক্লাসে প্রতিটা বিষয় সহজভাবে শেখানো হবে, অল্প অল্প করে। যদি উপস্থিত থাকেন তাহলে মনে হবে যে খুব সহজ, কিন্তু যদি আপনারা মিস দেন ক্লাস বা ধারাবাহিকতা বজায় না রাখেন তাহলে কিন্তু কঠিন মনে হবে। তাহলে মাঝপথে গিয়ে মনে হবে যে কিছুই বুঝতেছি না, কিছুই পারছি না, তখন দেখা যাবে যে মাঝপথে আপনি ঝরে পড়বেন। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে দেখছি আপনারা মোট 20 জন জয়েন করেছেন। সংস্কৃত কোর্স ব্যতীত আমাদের গুরুকুলের কিছু শিক্ষার্থী রয়েছেন। আপনাদের আইডি নং এখনো দেয়া হয়নি। তো আইডি নং দিলে পরে আপনারা নামের পূর্বে আপনাদের আইডি নংটা লিখে লিখে এখানে জয়েন করবেন। আপনাদের নাম এডিট অপশনে গিয়ে এডিট করে জয়েন করবেন। এটা আমি ক্লাস শেষে আপনাদের দিয়ে দেব কিভাবে নাম আপনাদের এডিট করবেন। আর যারা গুরুকুলের রয়েছেন তারা ভিভিজি লিখে নাম লিখে দিলেই হবে। তাহলে আমি বুঝতে পারবো যে কজন শিক্ষার্থী গুরুকুলের এবং কজন শিক্ষার্থী আমাদের 13তম ব্যাচের রয়েছেন। এবং আপনাদের প্রতি ক্লাসে হাজিরা নেওয়া হবে, আমরা একটা রেকর্ড সংরক্ষণ করব। ঠিক আছে, তো আপনারা এটা আর কি নামটা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসে বর্ণ পরিচয় এবং উচ্চারণ শেখানো হবে। এখানে দেখুন, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। আর বর্ণ থেকে শব্দ গঠন হয়, শব্দ থেকে আমরা বাক্য গঠন করি। ঠিক আছে। তো একটা ভাষাকে পড়তে গেলে, লিখতে গেলে বর্ণের দরকার হয়। তো সেই বর্ণ পরিচয়টা আমরা আজকে শিখবো এবং এর উচ্চারণগুলো শিখবো। এখানে দেখুন, বাংলা হরফের পাশাপাশি কিছু হরফ দেওয়া রয়েছে। এই হরফগুলোর নাম হচ্ছে দেবনাগরী হরফ। সংস্কৃত ভাষার নিজস্ব কোনো হরফ নেই বা লিপি নেই। দেবনাগরী হরফের মাধ্যমে সংস্কৃত ভাষাটা লেখা হয়, পড়া হয়। ঠিক আছে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বরঃ হ্রস্ব দীর্ঘ বাংলা যেগুলো রয়েছে, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এর বাইরেও এখানে দেখুন একটা দীর্ঘ রি রয়েছে, একটা রি রয়েছে, রয়েছে হ্রস্ব রি, একটা দীর্ঘ রি। তো হ্রস্ব রি এবং দীর্ঘ রি, এই দুটোর ব্যবহার আমরা নাই বললেই চলে। আমাদের এই কোর্সের মধ্যে ব্যবহার পাবেন না আপনারা। আর দীর্ঘ রিটাও আমরা ব্যবহার কম করব, অর্থাৎ ব্যবহার নাই বললেই চলে। তো এই দেবনাগরী হরফগুলো দেখা যাচ্ছে আহ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে আজকের এরকম রূপ লাভ করেছে। এজন্য আপনার অনেক জায়গায় দেখবেন যে দেবনাগরী হরফগুলো, এই অ, আ, ই, এগুলোর রূপ কিছুটা ভিন্ন রয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের কোর্সে এইগুলো ফলো করব, আপনারা এগুলোই মনে রাখবেন। তো এখানে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার কিছু নেই, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, শুধু উচ্চারণটুকু বলে দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে এখানে ডান দিকে বাম দিকে দেখুন হ্রস্ব স্বর কিছু রয়েছে। নীল বর্ণে যেগুলো রয়েছে অ, ই, উ, রি এবং ঋ, এগুলো হচ্ছে হ্রস্ব স্বর। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দীর্ঘ স্বর। অর্থাৎ হ্রস্ব স্বর অর্থাৎ হচ্ছে আমরা আছে একবার উচ্চারণ করব যেগুলো, সেগুলো হচ্ছে হ্রস্ব স্বর। আর দীর্ঘ স্বরগুলো হচ্ছে দুইবারে, অর্থাৎ দুই মানে টানটা হবে দীর্ঘ। এই হ্রস্ব স্বরগুলো যে মাত্রায় উচ্চারণ করব, দীর্ঘ স্বরগুলো দুই মাত্রার হবে। যেমন দেখুন এখানে আ, আ, ই, ই, উ, উ, রি, রি, ঋ, ঋ, এ, ऐ, ও, ঔ। আপনারা উচ্চারণগুলো একটু ভালোভাবে শুনবেন। আ, আ,
আ, ই, দুঃখিত, আ, আ, ই, ই, উ, উ, রি, রি, রিডি, রিডি, এ, আই, ও, ঔ। এখন বাংলায় আমরা পড়েছিলাম সরোয়া সরেয়া রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ হর্ষারি এ ওই ও ঔ। অর্থাৎ কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ এগুলো আমরা বাংলা ভাষায় অতটা প্রয়োগ করিনি বা প্রয়োগ আমরা দেখি না, কিন্তু সংস্কৃতে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বরটা খুবই গুরুত্বপূর্ণ। হ্রস্ব স্বর যেখানে হ্রস্ব বর্ণ রয়েছে বা হ্রস্ব স্বর রয়েছে সেখানে হ্রস্ব স্বরেই উচ্চারণ করতে হবে। যেখানে দীর্ঘ স্বর রয়েছে বা দীর্ঘ স্বরের বর্ণ রয়েছে সেখানে দীর্ঘ স্বর আকারে উচ্চারণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আমরা বাংলায় ওই এবং ঔ এই দুটো উচ্চারণ করছিলাম। দেখা যায় যে উচ্চারণের সময় আমাদের কি হতো, ও আর রস্বই মিলে ঔ বলতাম, ওই বলতাম, ও আর রস্বই মিলে ওই বলতাম। কিন্তু এখানে প্রথম যে বর্ণটি রয়েছে আ, এই আ এর উচ্চারণ আ এরকম ভাবে করতে হবে। পার্থক্যটা আমি বোঝাচ্ছি। যেমন আপনারা যদি বলেন যে আহ, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, বাংলায় যদি বলি আমি আমার সিদ্ধান্তে অটল আছি, তো এটা লেখার ক্ষেত্রে আপনারা কি লিখবেন, অ, ট এবং ল, অটল। তো টটা উচ্চারণ করার সময় কি আসতেছে, টয় উকার দিয়ে উচ্চারণ করতেছি আমরা, অটল, অটল। কিন্তু সংস্কৃতে এটা হবে না। ট, টয়ের সাথে অ আছে, অই উচ্চারণ করতে হবে, অটাল, অটাল। এই যে টয়ের সাথে অ এর উচ্চারণটা হচ্ছে, এই অটাই হচ্ছে আমাদের স্বর আ, আ। আর একই রকম ভাবে অ এবং রস্বই মিলে আই, ওই বলবো না, আই। তারপর রয়েছে অ এবং রস্বউ, ও বলবো না, ঔ, 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 আই, ঔ। বোঝা গেল? আমি উচ্চারণটা আরেকবার করে দিচ্ছি। আ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, আই, ও, ঔ। সবার বোঝা গেছে? আচ্ছা। দাদা, এই রি এর উচ্চারণ গুলো কি আরেকবার একটু বলবেন? রিটা বুঝছি, কিন্তু পরের যে তিনটা রি এর সমান মতো এই উচ্চারণটা আসলে বুঝতে পারছি না। এই যে এই এই যে ল, মাউস, রাইট রাইট রাইট, এটা এইটা, এটা হ্যাঁ এইটা এইটা। এই দুটা, এই দুটার ব্যবহার হ্যাঁ হ্যাঁ। আমাদের নেই। আমরা হচ্ছে হস্যালি পড়েছিলাম না অনেক আগে, আগের যেগুলো দেখেছে বাংলা আমরা স্বরবর্ণ পড়েছিলাম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছিল যে হস্যালি নয় আছে, নয়ের উপর দুইটা নয়, একটা নয়ের উপর আর একটা নয়, দীর্ঘল্লি, হস্যালি দীর্ঘল্লি। তো এগুলো আর কি মূলত। তো এইটার ব্যবহার এখানে নেই আর কি, এই দুটো বর্ণের। লিরি, যেটা বলে লিরি, লয় রিকার লিরি, হ্রস্ব লিরি আর দীর্ঘ লিরি, লিরি, লিরি। ঠিক আছে। যেটা আমরা বলতাম হসাল্লি, দীর্ঘল্লি, আপনারা যারা, আপনাদের যাদের বয়স বেশি আপনারা পড়েছেন এই দুটো বর্ণ। ঠিক আছে। এখন এগুলো আর নেই, এগুলো পড়ানো হয় না। ঠিক আছে, রস্ব লৃ, 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 দীর্ঘ লৃ, 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 লয় রিকার আর কি। ঠিক আছে। আ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, আই, ও, ঔ। তো স্বরবর্ণর উচ্চারণ ক্লিয়ার?
সবাই বুঝতে পেরেছেন? কারণ এই স্বরবর্ণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উচ্চারণটা। এরপরে রয়েছে মানে এই স্বরবর্ণটা আমরা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করে শব্দ গঠন করব। ঠিক আছে? এই স্বরবর্ণের উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে খেয়াল রাখতে হবে 5টি স্বর, এখানে পাঁচটি স্বর আছে রস্ব, অ, ই, উ, রি, লৃ, আর বাদ বাকি সবগুলো দীর্ঘ স্বর। ঠিক আছে? তো এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে? আর আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা এই অটাকে আ এরকম ভাবে উচ্চারণ করব, ও এর মতো উচ্চারণ করব না। আর ওই যেটা রয়েছে ওই বলবো না, আই। আর ও যেটা রয়েছে ও বলবো না, আউ। ঠিক আছে? তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখুন এখানে ব্যঞ্জন বর্ণগুলো দেয়া রয়েছে। এগুলোর উচ্চারণ ঠিক বাংলা হরফের মতো করেই। ঠিক আছে? কিন্তু বাংলা হরফে আমরা উচ্চারণে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু সংস্কৃতে উচ্চারণে গুরুত্ব দিতে হবে। কা, খা, গা, ঘা, ঙা। কা, খা, গা, ঘা, ঙা। চা, ছা, যা, ঝা, ñা। টা, ঠা, ডা, ঢা, ড়া। তা, থা, দা, ধা, না। পা, ফা, বা, ভা, মা। ইয়া, রা, লা, ওয়া, শা। সা, সা, হা। আর এই যে এখানে অনুস্বারটা রয়েছে, অনুস্বারটার উচ্চারণ সেটার ব্যবহার ভেদে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। ঠিক আছে? তো ওটা আমরা পরবর্তীতে যখন বাক্যের প্রয়োগ দেখবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে শুধু আপনাদেরকে এগুলো বাদ বাকি সব একই রকম ভাবে বাংলা হরফের মতো করে উচ্চারণ, ক, খ, গ, ঘ, চা, ছা, যা, ঝা। এই প্রথম ক, খ, গ, ঘ, ঙ, এটা হচ্ছে কণ্ঠবর্ণ, কণ্ঠ দিয়ে উচ্চারণ করতে হবে। চা, ছা, যা, ঝা, ঞ, এটা হচ্ছে তালব্য। ট, ঠ, ড, ঢ, এটা মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ, এটা দন্তমূলীয়। প, প, ব, ফ, ম, এটা হচ্ছে ওষ্ঠ। আর ইয়া, লা, বা, ইয়া, লা, ইয়া, রা, লা, বা, সা, এগুলো অন্তঃস্থ। ঠিক আছে? তো এখন দেখুন এখানে পার্থক্য থাকবে আপনাদের এই দুটা ইয়া, এটা হচ্ছে ঙা, ঙা, আর এটা হচ্ছে নিয়া। আর এই দুই নয়ের পার্থক্য, এটা হচ্ছে মূর্ধন্য না, মূর্ধায় উচ্চারণ করতে হবে। ড়া, ড়া, ড়া। আর এটা দন্ত নটা দন্তমূলে উচ্চারণ করতে হবে, না। ঠিক আছে? আর এইটা যে আমরা এই অন্তস্থ ইয়া যেটা পড়েছি, এইটার উচ্চারণ হবে ইয়া, ই, আ, ইয়া, ইয়া। ঠিক আছে? ইয়া। আর এখানে আপনারা দুইটা ব দেখতে পাচ্ছেন, একটা বর্গীয় ব, অর্থাৎ বর্গীয় বটার পেট কাটা থাকবে, আর একটা অন্তস্থ ব এর পেট কাটা থাকবে না। এই দুটার পার্থক্য হচ্ছে এইটা, আমরা যে বটা রয়েছে বর্গীয় বটা, এটা আমরা স্বাভাবিক বাংলা হরফে যেরকম ব উচ্চারণ করেছি সেই রকম ভাবেই ব উচ্চারণ করব। যেমন সে আহ বালক, বালিকা। ঠিক আছে? আর এই যে এখানে অন্তস্থ বটা রয়েছে, অন্তস্থ বটা আমরা ব উচ্চারণ করব ঠোঁটে ঠোঁট না লাগিয়ে, ওয়ার মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ঠোঁটে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করার চেষ্টা করুন, দেখুন। ওয়া, ওয়া, অর্থাৎ ওয়ার মতো উচ্চারণ হবে। ওয়া, ওয়া, ওয়াদাতি, ওয়াসান,
ওয়াসাতি। ঠিক আছে, এরকম ভাবে উচ্চারণ হবে। তাহলে আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি। কা, খা, গা, ঘা, ঙা, চা, ছা, যা, ঝা, ñা, টা, ঠা, ডা, ঢা, ড়া, তা, থা, দা, ধা, না, পা, ফা, বা, ভা, মা, ইয়া, রা, লা, ওয়া, শা, শা, সা, হা। ঠিক আছে, এই যে এখানে যে দন্ত সটা রয়েছে, আমরা তো বাংলায় দন্ত সটা, তালব্য শ, দন্ত স এবং মূর্ধন্য স কোনো পার্থক্য করি না, উচ্চারণে কোনো পার্থক্য করি না। কিন্তু এই সংস্কৃতে এই তিনটা স্বরের উচ্চারণে পার্থক্য রয়েছে। এইটা হবে তালুতে উচ্চারিত হবে সা, আর এটা মূর্ধায় উচ্চারিত হবে সা। আর এই যে তালব্য স যেটা রয়েছে, না দুঃখিত, দন্ত স যেটা রয়েছে, এটা ছয়ের মতো, প্রায় ছয়ের মতো উচ্চারণ হবে। এটা দন্তমূলে ছয়ের মতো উচ্চারণ, সা, সা, আসাত, ওয়াসাতি, ওয়াসাতি, আসিত, আসিত, আসি। ঠিক আছে, এইরকম ছয়ের মতো, অ্যাজ লাইক এস স। ঠিক আছে, তাহলে আমাদের এই বাক মানে অন্যান্য বর্ণগুলো বাংলার মতো করে উচ্চারিত হয়। বিশেষভাবে পার্থক্য রয়েছে এখানে বর্গীয় ব, অন্তস্থ ব, দন্ত ন, মূর্ধন্য ন এবং তিনটা স। ঠিক আছে, আর এই যে অন্তস্থ ইয়া। আর এখানে বাংলা হরফে যেমন বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র ছিল, এই দেবনাগরী হরফে কিন্তু ডয় শূন্য র, ঢয় শূন্য র নেই। ড, ঢ দিয়ে সব কাজ চলে যায়। ঠিক আছে, তাহলে আমি আরেকবার উচ্চারণটা করে দিচ্ছি। কা, খা, গা, ঘা, ঙা, চা, ছা, যা, ঝা, ñা, টা, ঠা, ডা, ঢা, ড়া, তা, থা, দা, ধা, না, পা, ফা, বা, ভা, মা, ইয়া, রা, লা, ওয়া, শা, শা, সা, হা। আর এই যে অনুস্বারটা রয়েছে, অনুস্বারটার উচ্চারণ, এই যে এখানে যে আপনারা নাসিক্য বর্ণ রয়েছে এখানে, ঙা, ñা, ড়া, না, মা, এইগুলোর মতো করে উচ্চারিত হয়। ঠিক আছে, এটা বিভিন্ন স্থানে বিভিন্ন, সেটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি এটা এই অনুস্বারের পর, মানে কোনো একটা শব্দ অনুস্বার দিয়ে শেষ হয়েছে, তারপরে যদি এই বর্গীয় বর্ণগুলো থাকে, যেমন এই ক বর্গীয় বর্ণ দিয়ে আরেকটা শব্দ শুরু হয়েছে, তখন এই অনুস্বারের উচ্চারণটা ঙা, এইটার মতো করে হবে। ঠিক আছে, যেমন যদি আমি, আচ্ছা আমরা পরবর্তীতে যখন শব্দ এবং হচ্ছে বাক্য নিয়ে ক্লাস করব, তখন আমরা এই উচ্চারণটা ভালোভাবে প্রয়োগ দেখতে পারবো। আর এরপর হচ্ছে যখন এই অনুস্বারের পর কোনো একটা শব্দ তালব্য বর্ণীয়, অর্থাৎ হচ্ছে এই চ, ছ, চ বর্গীয় বর্ণ দিয়ে শুরু হয়, তাহলে এই অনুস্বারের উচ্চারণটা ইয়া, এইটার মতো করে হবে। এবং বাদ বাকি পরবর্তীতে যদি ট বর্গীয় বর্ণ দিয়ে শুরু হয়, তখন অনুস্বারের উচ্চারণ মূর্ধন্য নয়ের মতো হবে। ত বর্গীয় বর্ণ দিয়ে শুরু হলে দন্ত নয়ের মতো, প বর্গীয় দিয়ে শুরু হলে ময়ের মতো। এবং যদি এই সব শব্দ দিয়ে শুরু হয়, তাহলে অন্তস্থ উভয়ের মতো হয়, আবার অনেক সময় ইয়া এর মতো হবে। আবার ল দিয়ে যখন শুরু হবে, তখন লয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, স্যার একটা তো একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল।
হ্যাঁ বলুন। যে মূর্ধন্য ণ আর দন্তন্য ণ উচ্চারণ কি প্রায় কাছাকাছি নাকি কিছু ডিফারেন্স আছে? না, আপনি মূর্ধন্য নটা আপনার মূর্ধায় জিহ্বায় স্পর্শ করে উচ্চারণ করবেন, না, না, না। আর এই দন্ত নটা দন্তমূলে জিহ্বায় স্পর্শ করে উচ্চারণ করবেন, না, না। এই দন্ত ন হচ্ছে না, আর মূর্ধন্য ন না। হচ্ছে ড়া, ড়া, ড়া। ঠিক আছে, এইরকম পার্থক্য রয়েছে। কাণ্ঠা, আর কাণ্ঠা, চাণ্ডী। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। এই দন্ত স্বর উচ্চারণটা আর কি একটু। সা, সা, দন্তমূলে আঘাত করে উচ্চারণ করতে হবে, সা, সা। আর মূর্ধন্য ষটা মূর্ধায় আঘাত করে, সা, সা। আর দন্ত ষটা সা, 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 সা। এই মূর্ধন্য ষয়ে কিন্তু দেখুন বাতাস বেশি করে বের হবে, আর দন্ত ষয়ে কম হবে। দন্তমূলে জিহ্বার আঘাত করে উচ্চারণ করতে হবে, সা, সা। আর স্যার এইটা, ও দুঃখিত, আপনি দন্ত স্বরের কথা বলছেন না? দন্ত স্বরটা এই ছয়ের মতো প্রায়। আমি তো তালব্য শ বললাম, সা, সা। স্বাগতম, স্বাগতম। সুপ্রভাতম, সুপ্রভাতম। ওয়াসাতি, আসিত। বোঝা যাচ্ছে? স্যার মূর্ধা আর তালু এই দুইটা জিনিস মানে একটু বুঝতেছে না, মূর্ধা কোনটা আর তালু কোনটা একটু বলা যাবে? আচ্ছা, এটা তো তাহলে আপনাকে দেখিয়ে দিতে হবে। সা, সা। আচ্ছা, এটা আপনাদের ভিডিও সহ এটা ক্লিপ দিয়ে দিব। ঠিক আছে, উচ্চারণের এটা আমাদের ভিডিও রয়েছে, ভিডিও সহ দিয়ে দিব। ঠিক আছে। আর এই যে বিসর্গটা রয়েছে, বিসর্গের উচ্চারণ হবে হয়ের মতো। ঠিক আছে, বিসর্গের উচ্চারণটা হয়ের মতো হবে, এবং বিসর্গের পূর্বে যেই স্বর থাকবে সেই স্বরটা হয়ের সাথে যুক্ত হবে। যেমন ছয়ের এই যেমন দন্ত স আছে, দন্ত স এর পর যদি আমি বিসর্গ বসিয়ে দিই, সা, ছয়ের সাথে কি আছে, অ যুক্ত রয়েছে। আর হয়ের সাথে অ যুক্ত করলে হা হবে, সাহা। ঠিক আছে। আবার যদি আমি যদি আহ, আহ, এবং এখানে রয়েছে ত, ত এর সাথে যদি আকার দিই তা হয়ে যায়। তা এর পর যদি বিসর্গ বসাই তাহলে কি হবে? তো বিসর্গের পূর্বে আকার রয়েছে, আ রয়েছে, তো হয়ের সাথে আকারটা যোগ করব, তাহলে কি হা হয়, তা হা, তা হা। বোঝা গেল? বিসর্গের উচ্চারণটা হয়ের মতো হবে, হয়ের সাথে মানে বিসর্গের পূর্ববর্তী যে স্বরটা থাকবে সেই স্বরটা হয়ের সাথে যুক্ত করলে হয়ে যাবে। এই বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? স্যার বলুন। বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আহ এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণটা উচ্চারণটা দেখলাম। তো এগুলো তো একদিনে আর আপনাদের মনে থাকবে না। আপনারা ধীরে ধীরে প্রতিদিন যদি 5টা করে মনে রাখতেন, দেখা যাবে যে 1 সপ্তাহের মধ্যে আপনারা এই সবগুলো মনে রাখতে পেরেছেন। ঠিক আছে। তো আমি আশা করব আগামী যে ক্লাস রয়েছে আমাদের মঙ্গলবার, সেই ক্লাসের পূর্বেই বা ক্লাসের আগে আপনারা আপনারা এই স্বরবর্ণটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে মনে রাখবেন, যেন আপনারা ওটা চিনতে পারেন যে কোনটা কি, কোনটা স্বরা, কোনটা স্বরী, রস্বই, কোনটা দীর্ঘই। ঠিক আছে। প্রতিদিন যদি 5টি করে মনে রাখেন, দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের সবগুলো জানা হয়ে গেছে।
হ্যাঁ, আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার ওই সহ তাহা যে উদাহরণগুলো দিলেন, মানে এগুলো কি, মানে শব্দগুলো কি আমরা পেতে পারি লিখিত আকারে? লিখিত আকারে আমরা পরবর্তীতে ক্লাস করব, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এখন এটা লিখিত আকারে নেই এই স্লাইডে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে বললাম যে এটা হয়ের মতো করে উচ্চারিত হয়। এর পরবর্তীতে তো আমরা ক্লাস করব, সেখানে এর প্রচুর ব্যবহার রয়েছে, প্রয়োগ রয়েছে, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট শুধু মনে রাখুন যে এটা হয়ের মতো উচ্চারিত হয়, এবং হয়ের মানে ওই বিসর্গের পূর্বে যে স্বরটা থাকে সেই স্বরটা হয়ের সাথে যুক্ত হয়। আর প্রথম দিন তো আজকে এতটা তো ক্যাচ করতে পারবেন না, পরবর্তী ক্লাসগুলোতে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন এখানে আহ কার চিহ্ন, তো এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা বাংলা ভাষায় পড়েছেন, বাংলা হরফে পড়েছেন। শুধু দেখুন যে আকারটা কি রকম হচ্ছে, কয়ের সাথে আকার যুক্ত করলে তার রূপটা কিরকম হচ্ছে, কোন কারের চিহ্ন কিরকম হচ্ছে। আকারটা এরকম, হ্রস্ব ইকারটা এইরকম, দীর্ঘ ইকারটা এরকম, হ্রস্ব উকার এরকম, দীর্ঘ উকার এরকম, রিকার এরকম, হ্রস্ব রিকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা সেই বর্ণগুলো লেখা শিখব, এবং কিছু যুক্ত বর্ণ দেখব। আপনারা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো দেখবেন, প্রতিদিন যদি 5টি করে মনে রাখতে পারেন, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের বর্ণমালা গেল, বর্ণ পরিচয় গেল। ঠিক আছে, আমরা আশা করি যে 1 মাসের মধ্যে আমরা এই বর্ণগুলো ক্লিয়ার করে ফেলবো। আমরা যদি দেবনাগরী হরফে কিছু লিখি বা মানে লেখা থাকে, সেগুলো পড়তে পারবো। পারবো কি 1 মাসের মধ্যে? পারবো। চেষ্টা করব। না পারার কিছু নেই, বললাম না, প্রতিদিন যদি 5টি করে দেখেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কিছু বাক্য দেখি, সংস্কৃত বাক্য। দেখুন এখানে, সে বিদ্যালয়ে যায়, সাহা বিদ্যালয়ম গচ্ছতি। দেখুন এখানে আমি উচ্চারণ করছি, উচ্চারণগুলো একটু খেয়াল রাখবেন। সাহা বিদ্যালয়ম গচ্ছতি, সাহা বিদ্যালয়ম গচ্ছতি। বালকদ্বয় বই পড়ে, বালকৌ পুস্তকম পঠতঃ। তারা বাড়িতে আছে, তে গৃহে সন্তি। তুমি কেমন আছো, ত্বম কথম আসি। তোমরা দুজন আগামীকাল এসো, ইউবম শ্বঃ আগচ্ছতম। তোমরা চিঠি লিখো, ইউয়ম পত্রম লিখতা। আমি ভালো আছি, আহম সম্যক अस्मि। আমরা দুজন জল পান করি, আওয়াম জলম পিবাবহ। আওয়াম জলম পিবাবহ। আমরা সংস্কৃত পড়ছি, বয়ম সংস্কৃতম পঠামহ। ঠিক আছে, এগুলো আপনাদের কিছু করতে হবে না, এগুলো জাস্ট আপনারা শুধু দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? বর্ণ পরিচয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তার সাথে কার চিহ্ন। আগামী ক্লাসে আমরা বর্ণগুলো লেখা শিখব, কিছু যুক্ত বর্ণ দেখব, এবং পরবর্তী যে আমাদের বিষয়টা রয়েছে পূর্ববচন লিঙ্গ,
সেগুলো দেখার চেষ্টা করব। এখানে যে বাক্যগুলো দিয়েছি এই বাক্যগুলোর মধ্যেই কিন্তু ওই সবকিছু রয়েছে, ঠিক আছে? এখানে পুরুষ বচন লিঙ্গ রয়েছে, এখানে ধাতু রয়েছে, শব্দরূপ রয়েছে, সবকিছু রয়েছে, এখানে লকার রয়েছে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। আজকের ক্লাস এইটুকুই ছিল। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার তাহলে আমাদের পড়াগুলো হচ্ছে আজকে উচ্চারণগুলো আমরা দেখে রাখবো। হ্যাঁ, উচ্চারণগুলো দেখে রাখবেন এবং বর্ণমালাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং সেই সাথে কার চিহ্ন, মানে বর্ণমালা সম্পর্কিত যেগুলো রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কার চিহ্নগুলো, এগুলো আর কি আপনারা আজকের ক্লাসে দেখে নেবেন, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি যে বাক্যগুলো এগুলো পড়লাম সেই বাক্যগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আর কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? আচ্ছা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকে তেমন বোঝার বেশি কিছু ছিল না, শুধু উচ্চারণে কিছু কিছু বর্ণমালায় আমরা বাংলা বর্ণমালাগুলো পড়েছি, বাংলা হরফ। তো বাংলা হরফের মতো করেই উচ্চারিত, শুধুমাত্র কয়েকটি বর্ণ আহ উচ্চারণে পার্থক্য রয়েছে, তো সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সংস্কৃতে উচ্চারণটাকে বেশি গুরুত্ব দিতে হয়। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ, বলুন। স্যার ওই কার চিহ্নগুলো, এগুলোর উচ্চারণ গুলো মানে আরেকবার দেখবো কিনা একটু চিন্তা করেন। আচ্ছা, উচ্চারণগুলো আপনার স্বরবর্ণ উচ্চারণ করলেন না যেরকম ভাবে, ওই সেম উচ্চারণ। আকার একটা দীর্ঘ স্বর হবে আ, আ, রস্বইকারটা রস্ব হবে